Hello viewers, welcome to Mumtaz Herbal Product Presents Voice of Excellence. আর্কিটেক্ট বা স্থপতি এই শব্দটি শুনলেই আমাদের মাথায় আসে যে খুব উচ্চবিত্ত বা বড়লোকের সার্ভিস প্রোভাইডার বা উচ্চবিত্তের বাড়ির নকশা করে দেন এমন কেউ। কিন্তু আজকের এপিসোডের পর আপনাদের সেই ধারণাটি একদমই বদলে যাবে, কেননা আজকে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব এমন একজন ব্যক্তির যিনি এই ধারণাটিকে একদমই বদলে দিয়েছেন। উনি শুধুমাত্র উচ্চবিত্তের বাড়ি ডিজাইন করছে না, বরং উনি কাজ করতে ভালোবাসেন যারা একদমই কম রুজি রোজগার করেন তাদের নিয়ে। ইয়েস, আমাদের আজকের গেস্ট একদম নিম্নবিত্ত মানুষের জন্য নান্দনিক ডিজাইনের এবং খুবই প্র্যাকটিক্যাল বাড়ি তৈরি করে দিচ্ছেন। তো চলুন আর দেরি না করে আপনাদের সাথে আমাদের আজকের গেস্টের পরিচয় করিয়ে দিই। ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের আজকের এপিসোডের গেস্ট আমার সাথেই এখন বসে আছে। আমাদের আজকের এপিসোডের গেস্ট না আদার দেন আর্কিটেকচার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের এমডি এবং সিইও শামসুন নাহার বুল্লি। উনি একজন আর্কিটেক্ট এবং ওনার প্রতিষ্ঠানের নামটা আপনাদেরকে বলে দিলাম। আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম সালাম। ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আমি ভালো আছি এবং আজকে আপনার এত সুন্দর একটি বাসায় এসে আপনার ইন্টারভিউ করতে পেরে আমরা খুবই এটা নট অনলি বাসা, এটা হচ্ছে আমার ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন। আর মেনলি আমি 2014-এ ভেবেছিলাম যে ডিজিটাল ওয়ার্ক স্টেশন কিংবা ভার্চুয়াল ওয়ার্ক স্টেশন, তখন কিন্তু মানুষ এত বুঝতো না এটা। তো ওয়ার্ক ফ্রম হোম তখন থেকে আমি প্রমোট করছিলাম। তো এই ওয়ার্ক ফ্রম হোম থেকে আমি 534টি থানায় কোভিডের সময় থেকে কাজ শুরু করেছি। যদিও আমার অফিস আছে, আমার 534টি থানার একটা সাব সেন্টার আছে, প্লাস হচ্ছে আমাদের মোহাম্মদপুরে আরেকটা অফিস আছে, প্লাস গাজীপুরে আমাদের রিসার্চ সেন্টার। আমাদের ভিউয়ার্সরা হয়তো পুরো বাসার ডিজাইনটি দেখতে পাচ্ছে না, বাট আমরা চেষ্টা করবো আপনাদেরকে বাসাটি দেখাতে। বাট ফ্রেমে যতটুকু দেখতে পাচ্ছেন আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন যে আমরা খুবই ওয়েল ডেকোরেটেড অ্যান্ড ফার্নিশড একটি অ্যাপার্টমেন্টে আছি এখন। হ্যাঁ, তেমন কিছু না, খুব লো কস্ট। আমার সবকিছু লো কস্ট, মানে রিসাইকেল, লো কস্ট এবং অল্পতে সন্তুষ্ট, এরকম কিছু আমার পছন্দ। তো আপু, আপনি একজন আর্কিটেক্ট, খুব ক্রিয়েটিভ এবং খুব টেকনিক্যাল, মানে দুটোর মিশ্রণে একটি কাজ আপনাদেরকে করতে হয়। সো অনেক কোয়েশ্চেন আছে আপনার কাছে, বাট আপনার ক্যারিয়ার নিয়ে গল্প শুরু করার আগে আপনার শৈশব কেমন কেটেছে, কোথায় কেটেছে, সেই বিষয়ে একটু আমাদের ভিউয়ার্সদেরকে জানান। আমার মফস্বল শহরে বড় হয়েছি, কুমিল্লা। তো শৈশবে আমি তো পড়াও লেখা করেছি কুমিল্লা, প্রথম কনভেন্টে, তারপরে ফজলনেসা স্কুলে, তো তারপরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং বুয়েট। তো আমার যে আর্কিটেকচারে ঢুকা যেটা, যে আসলে ওই চারুকলা মানে ছবি আঁকাটাই আমাকে আর্কিটেকচারে নিয়ে আসছে। তো ছোটবেলা থেকে বড়বেলা আমার একটা সিস্টেমেই আসছে, মানে ধাপে ধাপে। আর এছাড়া আর্কিটেকচারে ঢুকার পরেও আবার সেই আমার আগে যে ছবি আঁকতাম আমি কিন্তু 100টা অ্যাওয়ার্ড পেয়েছি উইদিন এসএসসি। হ্যাঁ, ছবি আঁকায়, এবং আমি 3বার জাতীয় শ্রেষ্ঠ শিশু শিল্পী হয়েছিলাম, 1989, 90, 91। হ্যাঁ, তো তখন যেহেতু শ্রেষ্ঠ হতে হলে কি তো 1, 2, 3টা পুরস্কার পাইতে হয়। আমি একটা ওয়াটার কালার, একটা পেন্সিল স্কেচ, আরেকটা কি বলবো, গল্প বলা, ওইটা বলে নিয়ে আসতাম, যে এই যে নিজের লাইফটাকে, মানে হঠাৎ করে একটা কিছু নিয়ে গল্প বলে দিতাম। তো এটা দিয়ে এই জন্য শ্রেষ্ঠ, মানে গল্প বলটা জোর করে শিখতে হয়েছে। তখন যে আমি ছবি আঁকতাম মানুষের সাথে, যেহেতু আমি ছবি আঁকতাম আর গল্প করতাম, একটা আমরা রেল স্টেশনে প্রায় তো আমার পড়ালেখার কাজে, অ্যাডমিশন বা বিভিন্ন কাজে আমরা তখন কুমিল্লা থেকে ঢাকায় বা চট্টগ্রামে যাওয়ার জন্য স্টেশনে অপেক্ষা করতে হতো। তখন ট্রেন কিন্তু আসতে অনেক লেট করতো, বা কোথাও গেলে অনেক অপেক্ষা করতে হতো। আমি ওই অপেক্ষার সময়টা খুব এনজয় করতাম। তখন আমি কি করতাম, ছবি আঁকতাম, লাইফ স্টাইল, যে একটা ভিক্ষুক ভিক্ষা করতেছে, মানে তার বাচ্চাটা তার কাছে খাবারের জন্য চাচ্ছে, তার গায়ে কাপড় নাই, কেন তার টাকা নাই, কেন এই আঁকতে আঁকতে না আমি তাদের কিভাবে আর্থসামাজিক উন্নয়ন করা যায়, এটা নিয়ে খুব ভাবতাম। আপু, খুবই ইন্টারেস্টিং একটি কাহিনী, এবং আমার মাত্র উপলব্ধি হলো যে আমি যদি এই ঘটনাটা আগে জানতাম যে আপনি শুধুমাত্রই একজন আর্কিটেক্ট নয়, বরং আপনি একজন চিত্রশিল্পীও বটে, তাহলে আপনার যখন ইন্ট্রোডাকশন দিলাম আমার অডিয়েন্সদের কাছে, তাহলে আমার ছোট্ট ভুলটি হতো না। না, ওগুলি ওই যে মানুষের তো অনেক কিছু থাকে, তো ওইটাই আর কি। আরেকটা কাজ আমি করতাম ছবি আঁকার জন্য, আমি যেতাম কুমিল্লা বিজয়পুর পাল গ্রাম আছে একটা, ওখানে পাল শিল্পী, মৃৎশিল্পী এরা,
ওখানে গিয়ে আমি তাদের সাথে মাটি দিয়ে বিভিন্ন জিনিস বানাতাম। আমার প্রথম অর্গানাইজেশনের নাম ছিল টেরাকোটা। এটা আমি বুয়েটে পড়ে সেকেন্ড ইয়ারে আমি আমার মানে ছোট্ট একটা ক্রাফট শপ মানে ক্রাফট সেন্টার করি, নাম টেরাকোটা। আর্কিটেক্ট কি, যে আর্কিটেক্ট তো একটা মানুষের ঘর বাড়ি বানাবে, আমি কি একটা নির্দিষ্ট লোকের ঘর বাড়ি বানাবো নাকি আমি এদেরও ঘর বাড়ি বানানো, এদের তো রাইটস আছে। তো আমি এগুলো নিয়ে খুব সেই সময় থেকেই গবেষণা ধর্মী বিষয়গুলো অন্তর্ভুক্ত হতে গিয়ে আমি কীভাবে কম খরচে, যেহেতু আমার পড়াটাও আমাকে হেল্প করছে, ওখানে আমি সার্ভে রিসার্চ করছি, তো আমি খুব এনজয় করি বিষয়গুলি, মানে চেষ্টা করেছি যে তখন থেকে আমি লো কস্ট হোম নিয়ে কাজ করছি। আপু, আপনি মাত্র মেনশন করলেন যে আপনি স্বল্প আয়ের মানুষদের জন্য কিছু একটা করতে চান, বা আপনি স্বল্প আয়ের মানুষদের আবাসন প্রকল্প নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আমাদের দেশ তো একটি মানে অলওয়েজই আমরা পপুলেশন প্রবলেমটা ফেস করে যাচ্ছি, কারণ আমরা ওয়ার্ল্ডের ওয়ান অফ দ্য মোস্ট পপুলেটেড একটা কান্ট্রি। তো আপনার এই স্বল্প আয়ের মানুষদের জন্য স্বল্প খরচে আবাসন প্রকল্প তৈরি করার পেছনে কোন অনুপ্রেরণা আসলে কাজ করেছিল? যখনই আমি সমস্যাগুলি দেখছি তখনই কারো একটা বাড়ি লাগবে, 10 জন ফ্যামিলি মেম্বার ফ্রেন্ডস তাদেরকে বলছি, বা বিভিন্ন ট্রাস্ট, বিভিন্ন CSR ফান্ড আছে অর্গানাইজেশনে, তাদেরকে বললাম যে তাকে একটা বাড়ির ব্যবস্থা করে দাও। তখন সবাই মিলে যে ফান্ডটা আসে ওটা দিয়ে আমরা চেষ্টা করি একজন একজন করে দিতে দিতেই এইভাবে আমার যাত্রা শুরু। আপু, খুবই মহৎ একটি উদ্যোগ। আমার খুবই কৌতূহল হচ্ছে জানার জন্য যে এই স্বল্প আয়ের মানুষের জন্য যে আপনি স্বল্প খরচে আবাসন প্রকল্পটি তৈরি করছেন, প্রত্যেকটি প্রকল্পতে ঠিক কত টাকা ব্যয় হচ্ছে না? আসলে যেটা আপনি দেখবেন যে একটা এগুলি ডিপেন্ড করে আমি বাড়িটা কাদের জন্য কোথায় তৈরি করব। কারণ কি, আমি যাদের জন্য বাড়ি তৈরি করছি তাদের আসলে বাড়ি তৈরি করার টাকাই নেই, তারা হয়তো কোথাও থেকে 4টা বাঁশ এনে উপরে ত্রিপল দিয়ে থাকে। এত গৃহহীন মানুষ, এত আমাদের নদী ভাঙ্গা মানুষ, তাদের এত তো আমার একার পক্ষে, বা আমরা যেভাবে চিন্তা করি তখন আমাদের একজন NGO মুখী হতে হয়। তার যদি ঘর না থাকে তার কিছুই নাই, তো ওই লোকটাকে তৎক্ষণাৎ একটা লোককে শেল্টার, তখন হচ্ছে গিয়ে শেল্টার। তো শেল্টারে আমরা কি করতে পারি, আপনি যে খরচের কথা বলছেন, আমরা তো খুব ভালো বাঁশ দিয়ে, যে ম্যাক্সিমাম আমার বাড়িগুলি আমরা 4-5 বছর আগে যেগুলি সাজেস্ট করেছি, বাঁশ এবং বাঁশের বেড়া, তার দুই পাশে ফোম বা বিভিন্ন একটু ফেরো সিমেন্ট এরকম দিয়ে আমরা কাজগুলি করেছি, করে করে একটা রুম বানাতে। কিন্তু এরপরে টিনটা যেহেতু হিট হয় প্লাস ছিদ্র হয়ে যায়, এটা আসলে 5-6 বছর পরে তাকে তো আবার সেই বাড়ির মুখোমুখি হতে হবে, তাহলে তার বাড়িটা একটু টেকসই করতে হবে। সেজন্য আমরা, কিংবা বন্যা উঠলে তার যে ভিটাটা মাটির থাকে তা তো সেই আবার নষ্ট হয়ে যায়। তো আমি যে 50,000 টাকা খরচ করলাম ওটা তো নষ্ট হয়ে যাচ্ছে, যার জন্য আমরা পরবর্তীতে 2018 থেকে আমরা যেটা 18 থেকে আমরা যেটা করছি, আমরা বাড়িগুলোর নিচে আমরা লোকালি টাস্ট করে ব্লকের মতো কিছু ডাইস, এটা আমাদেরই প্রথম বাংলাদেশে আবিষ্কার, যেটা যে আমরা বিভিন্ন বর্জ্য ফাউন্ড ম্যাটেরিয়াল দিয়ে আমাদের নিজস্ব কিছু ডাইস তৈরি করেছি, করে ওইটাতে ইটের মতো ব্লক তৈরি করেছি, শক্ত শক্ত আমরাই প্রথম। হ্যাঁ, তারপর ধরেন একটু প্লাস্টিক থাকলো, প্লাস্টিক কেটে দিচ্ছি, কোথাও খড় থাকলো খড় কেটে দিচ্ছি, সিমেন্ট কেটে দিচ্ছি, ছাই কেটে দিচ্ছি, চুন, তারপর এগুলি দিয়ে আমরা বিভিন্ন রকম যে মাড হাউস না, ওয়ান কাইন্ড অফ সাস্টেনেবল মাড ব্লক তৈরি করেছি। আমরা প্রায় 500 স্কোয়ার ফিটের একটা করে বাড়ি বানিয়েছি। তখন বাড়িগুলি আমাদের 2018 সালে 2.5 লক্ষ টাকা পড়ছে, একদম টেকসই স্যান্ডউইচের প্যানেলের রুফ দিয়ে 2.5 লক্ষ টাকা পড়েছে। আমি গাজীপুরে একটা মডেল বানিয়েছি। আমার এখন দরকার, আমি প্রিকাস্ট কলামগুলি দিয়ে আমি বাঁশটা দিয়েই আমি দোতলাটা করলাম, আমার যখন টাকা হাতে আসবে আমি ঢালাইটা দিব, থাকতে পারবো। মানে এই বাড়িটা কি নিজে থেকেও আস্তে আস্তে ডেভেলপ করা যায়। আপু, এবার আপনার আরো একটি চলমান প্রকল্পের বিষয়ে জানতে চাই, টেক স্মার্ট AI ভিলেজ। এই প্রকল্পটি নিয়ে একটু বিস্তারিত শুনবো, আর এই প্রকল্পটি গ্রামীণ অর্থনীতিকে কিভাবে বদলে দিতে পারে সেই ব্যাপারে আমাদের দর্শকদের কিছু। যেহেতু সাস্টেনেবল ডেভেলপমেন্টের 11 গোল নিয়ে অলরেডি কাজ শুরু করেছি অনেক, তো এটা করতে করতে আমি দেখলাম পৃথিবী তো এগিয়ে যাচ্ছে, জনসংখ্যাও বেড়ে যাচ্ছে, জায়গা পাচ্ছে না, আমাদের রিসোর্স পাচ্ছে না, তাহলে আমাদের পৃথিবী কি ভবিষ্যতে টেক স্মার্ট পৃথিবীতে ট্রান্সফর্ম করছে। আমি বাংলাদেশে যে 86,000 গ্রাম আছে, প্রত্যেকটা গ্রামেই ফার্মারদের জন্য
এই সাস্টেনেবল বাড়ির জন্য আমি এখন কাজ করছি। আমরা অলরেডি গাজীপুরে তো আমরা মডেল বানায় দেখছি। অনেকে যখন বললাম যে বাসে 3 তলা বানাবো তখন ভয় পায় যেত। তো আমি গাজীপুরে বানায় বসে, আপনি থাকেন, দেখেন কিভাবে আপনার বাজেট বুঝে, আপনি পয়সা থাকলে বানান, 1 কোটি টাকাও 3 তলা বানানো যায়, 1 কোটি টাকাও 1 তলা বানানো যায়, আপনি বানান। কিন্তু আমি তো সাধারণ লোকের জন্য বানাচ্ছি যার বাড়ি বানানোর সক্ষমতাই নাই। প্রচুর কলা গাছ আমাদের দেশে আছে, কলার ভিতরের জিনিসটা চাইলে এক্সপোর্ট করতে পারে। তো এইভাবে আমরা এখন 534 থানায় ইকোনমিক জোন, মাইক্রো রুরাল ইকোনমিক জোনের চিন্তা করছি। এর সাথে গভর্নমেন্টের সাথে আরেকটা আমরা ওনারা আমাদেরকে হেল্প করবেন বলেছেন, বা আমাদের ফরেন বিনিয়োগকারীও অনেক আগ্রহ দেখিয়েছেন। আমরা ফুড স্টোর, ফুড ব্যাংক, যে কোল্ড স্টোর, ফুডের যে পেঁয়াজ, এয়ার ফ্লো, এগুলি আসলে আমরা আর্কিটেক্ট হিসেবে আমি মনে করছি যে এইগুলিতে আমাকে মনোযোগ দিয়ে আমি তাদেরকে যদি একটু টেকনিক্যাল আইডিয়া ডিজাইন দেই, তাহলে তারা তাদের পেঁয়াজগুলি পচতেছে না, আলু পচতেছে না, এগুলি করতেছে। আবার সে ট্রান্সফর্মও করতে পারতেছে ফুড। যেমন টমেটো বেশি হয়ে গেলে 10 টাকায় বিক্রি করছে, যেখানে তার উৎপাদন খরচ 12 টাকা, তাহলে ওই টমেটোটা শুকায় পাউডার করেন। পাউডার টমেটো কিনতে গেলে তো কেজি পরে 200 টাকা, আমি নিজেই বাসার জন্য কিনি। তাহলে এই যে ফুডের যে ট্রান্সফর্ম বা ফুডের যে চিপস করা, এইগুলি এখন কৃষকরা বলতেছে বা লোকাল ফার্মাররা বলতেছে আমরা যন্ত্র কোথায় পাবো, কিভাবে। তখন আমি কৃষি ব্যাংক কিংবা জনতা ব্যাংকের সাথে কথা বলছি। আমাদের 12 লক্ষ উদ্যোক্তাকে যদি আমরা যেহেতু আমরা 4000 ইউনিয়নে 270 জন এন্টারপ্রেনার সিলেক্ট যদি করি, তাহলে আমরা আগামী 5 বছরে 4479 ইন্টু 270, 12,09,330 জন। তাহলে জনতা ব্যাংকে পুঁজি দিবে। ওরা বলছে হ্যাঁ আমাদের গ্রামীণ কর্মসংস্থান পুঁজি তো আছে, তা এটা বরং আমরা ব্যবহার করতে পারি না। আমি বিদেশে কথা বলছি, ও সবাই দিতে চাচ্ছে। তো ওখান থেকে আমার 12,09,330 জন যদি হাব হয়, ওখানে যদি 10 জন করে কর্মসংস্থান হয়, কত 1,20,00,000 লোকের কর্মসংস্থান, 1.2 মিলিয়ন লোকের ইজিলি কর্মসংস্থান হয়। হ্যাঁ, এটার স্টাফটা কি হবে? ওই যে মেশিন, কৃষকের ডিজাইন, মাস্টার প্ল্যান, আমরা যদি তাদেরকে সিলেকশন করে আমরা বড় একটা টিম নিয়ে করি, ইজিলি আগামী 2 বছরের মধ্যে, 3 বছরের মধ্যে আমার কাছে মনে হয় 1 কোটি লোকের ইয়াং মানে বেকার কিংবা যারা অধিক আয় করতে চায় তাদের জন্য কর্মসংস্থান করার কোনো বিষয় না। আপু, আপনি আপনার এই শত ব্যস্ততার মাঝেও আপনার বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড একই সাথে চালিয়ে যাচ্ছেন, তো এই ব্যাপারে একটু শুনতে চাই আপনার কাছে। আসলে সামাজিক কর্মকাণ্ডগুলি তো আমাদের জীবনের প্রতিনিয়তই চলমান, যার জন্য আমি যেটা চিন্তা করেছি একটা ইকোসিস্টেম বিল্ড আপ করা। এগুলি সাধারণত ক্লাব, সোশ্যাল নেটওয়ার্ক ইত্যাদির মাধ্যমে। আমার একটা অর্গানাইজেশন আছে সোশ্যাল নেটওয়ার্ক, ওই সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে আমরা বিভিন্ন ক্লাবগুলিকে নিয়ে কাজ করছি। যেমন আমাদের নিজেদেরই 5G গেট রিচ ক্লাব, 5G মানে গ্রিন গ্লোবাল গ্রেট গ্রুপ। ইতিমধ্যে আমরা বিভিন্ন দেশে ক্লাবের কথা বলছি, যেটা 30 ক্লাব ডক্টর মোহাম্মদ ইউনূসের যে একটা লক্ষ্য, 3-0 পৃথিবী, যেখানে পুঁজিবাদ থাকবে না, বৈষম্য থাকবে না, সবাই পরিবেশটাকে ঠিক রাখবে, পরিবেশে অপচয় করবে না, রিসোর্সগুলোকে ব্যবহার করবে। এটাকে নিয়ে কাজ করলে আসলে অনেক কিছুই হয়ে যাবে 30 নিয়ে যদি আমরা কাজ করি। ক্যারিয়ারের সফলতা পরিমাপ করার জন্য আপনার কি কোনো সূচক বা মাপকাঠি রয়েছে? এবং এর সাথে আরো একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, বর্তমানে যারা তরুণ প্রজন্ম আছে, যারা জেন জি আছে, জেন আলফা আছে, তাদের জন্য আপনি কি পরামর্শ দেবেন? ক্যারিয়ারের আসলে কোনো মাপকাঠি নাই, আর মাপকাঠি থাকলেই আমি মানে তখন কন্ট্রোল করতে পারবো না। আসলে লিমিট বলে কিছু নাই, এক একজনের লিমিট এটা আপেক্ষিক। হ্যাঁ, এটা আর যে যেভাবে ভালো মনে করে, যে যেটা যতটুকু মনে করে আমি এতটুকু যাব, দেখা যায় তারপরেও সে অনেক দূর যায়। আর অনেকটু আল্লাহ তাকে সাহায্য করে, তার পরিশ্রম, মেধা, ধৈর্য, সহ্য, সততা, নিয়ত, এগুলি তাকে বড় করতে। আমাদের ছেলে মেয়েদেরকে আমরা আসলে ঠিক মতো বড় করছি কিনা জানি না। যেমন আমরা ছোটবেলায় যেভাবে দৌড়াইতাম খোলা ময়দানে, মাঠে, আমরা মফস্বলে বড় হয়েছে, সেই আবার আগের কথায় চলে আসছি। তারা তো এটা পায় নাই, তারা মোবাইল, ইন্টারনেট, এগুলির মাধ্যমে তারা মানসিকতা একটু স্ট্রং, মেন্টালি আমাদের চেয়ে তারা কিন্তু স্ট্রং। কারণ আমাদের বাবারা তারা কিন্তু একটু ভীতু প্রকৃতিরই ছিল, কেন জানি না। এগুলি বলতে হলে অনেক কিছু বলতে হবে, কিন্তু আমরাও বাবারা যেহেতু বলতো যে এইটা করবে না, মুন্নি তুমি মেয়ে, তুমি তুমি এটা পারবে না, ওটা পারবে না, এটা করতে অনেক টাকা লাগবে। কিন্তু এখনকার ছেলে মেয়েরা তা কিন্তু না, তারা কেয়ারই করে না। যেমন একটা ইউনিভার্সিটি স্টুডেন্ট গিয়ে একটা শপ খুলে ফেলতেছে, এই যারা কলির মাথায় দেখতেছি, দেশটা আমার, আমি মনে করবো এটা আমার দেশ, আমি আমার পজিশন থেকে কাজ করব।
আপনি মনে করবেন আপনার দেশ তো তরুণদেরকে এই ভাবনাটা অলরেডি ওদের আসছে, তো ওদের এই ভাবনাটাকে তাহলে এখনই, ওরা তো কিশোর, তাদেরকে নিয়ে কাজ করাটার এখনই সুযোগ। এজন্য আমি কাজ করতে চাচ্ছি এবং খুব সুন্দর একটা প্রোগ্রামেটিক অ্যাকশন অফ প্ল্যানিং এ আমার কোম্পানি মেমোরেন্ডামে আমি কাজ করতে চাচ্ছি। আপু অনেক ধন্যবাদ, ভেরি ওয়েল সেড। আর আপনার কাছ থেকে আজকে খুবই গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন, খুবই ইনোভেটিভ আইডিয়া পেলাম। আশা করি আমার দর্শকদেরও অনেক 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 কাজে আসবে আপনার থেকে পাওয়া এই মূল্যবান ইনফরমেশনগুলো। একটি কথা না বললেই নয়, অনুষ্ঠানের শুরুতে আপনাদেরকে বলেছিলাম দর্শক যে আজকে আপনাদের সাথে এমন একজন মানুষের পরিচয় করিয়ে দিব যিনি আর্কিটেক্ট শব্দটা সম্বন্ধে আমাদের যে ধারণাটা যে আর্কিটেক্ট মানেই হচ্ছে খুবই বড়লোক বা উচ্চবিত্তের মানে সার্ভিস প্রোভাইডার এরকম একজন, ওইটা কিন্তু একদমই ভেঙে দিলেন আপু। আপুর কাছ থেকে জানতে পারলাম কিভাবে নিম্নবিত্তের জন্য, যে কোনো আয়ের মানুষের জন্যই আসলে একটি সুন্দর বাড়ির ডিজাইন সলিউশন পাওয়া সম্ভব। তো আপু আপনাকে আবারও ধন্যবাদ আপনার এত ব্যস্ততম সময়ের মাঝেও আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আর যাবার আগে আপনার জন্য আমাদের স্পন্সর মুমতাজ হার্বাল প্রোডাক্টের পক্ষ থেকে ছোট্ট একটি গিফট হারবার। ধন্যবাদ, সুন্দর একটি গিফট হারবার। Thank you, Apu. The pleasure has been ours.